হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। শনিবারের বারবেলায় আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। এতদিন আপনারা আমাদের মুখে নানান গল্প শুনেছেন, এখন শুনতে পাবেন আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু আসল ঘটনা। এটা ঘটেছে আমাদেরই এই চ্যানেলে একজন মেম্বার অংশুমানের সাথে। বেশ কিছু বছর আগে ঘটে যাওয়া একটা গল্প। তো অংশুমান, বলো কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো তুমি দর্শকদের তোমার গল্পটা শোনাও, শুরু করো তোমার গল্পটা। আর আপনারাও আমাদের সাথে থাকুন। আর চলুন আমরা ভূতের গল্প শুরু করি। তো আমি আমার গল্প শুরু করছি। ঘটনাটি ঘটেছিল 2001-এর। আমার সবথেকে কাছের বলতে পারো বা আমার সবথেকে প্রিয় মানুষ যে ছিলেন তিনি হচ্ছেন আমার ঠাকুমা। ঠাকুমা 93 ইয়ার্সে মারা গেছিলেন। 2001-এ? তার বয়স ছিল তখন 93 বছর। 93 বছর। কিন্তু আমার ঠাকুমার কোনো অসুখ বা স্বাস্থ্যের কোনো প্রবলেম ছিল না, যার জন্য আমার ঠাকুমার কখনো মানে ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধ নিয়ে খাওয়া এটা নিয়ে আমার আমি কখনো দেখিনি যে তার কোনো প্রবলেম হয়েছে বা ডাক্তারের কাছে দৌড়ে গেছে। তো এরকমই একটা ঘটনা যখন 2001-এর দিদি মানে আমার ঠাকুমা মারা যায়, আমি আমার ঠাকুমাকে দিদি বলতাম। তো আমি আমার দিদি করেই বলছি কথাটা, তাহলে আমার বলতে সুবিধা হবে। তুমি তোমার সুবিধা মতো বিশ্লেষণ করো আমাদের গল্পটা। তো আমার ঠাকুমা উনি হঠাৎ করে বুকে একটা মানে ব্যথা শুরু হয়। আমরা ডক্টরের কাছে পরামর্শ নিয়ে ডাক্তারকে দেখাই। ডাক্তার বলে যে এটা কোনো রোগ নয়, এটা হচ্ছে ওনার বার্ধক্যজনিত রোগ। তো এটাতে কিছু করা যাবে না। তো দিদিকে প্রচুরভাবে আমরা মানে চেষ্টা করেছি যাতে সুস্থ হয়ে যায়, কিন্তু হয়নি এবং ডক্টরের সাথে আমি বিভিন্নভাবে আলোচনা করেছিলাম, কিন্তু তাও কিছু করতে পারিনি আমরা তার জন্য। তো আমার দিদি মারা গেল 2012 সালে। তো তো মারা যাওয়ার আগে দিদি আমাকে আমি যখন হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তাররা বলল যে আমাদের কিছু করার নেই, এবার উনি যতক্ষণ মানে এই স্যালাইনের মাধ্যমে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতেই উনি বেঁচে যতক্ষণ থাকবেন। দিতে পারবেন। হ্যাঁ, যতক্ষণ উনি পারবেন, কিন্তু ওনার কোনো রোগ নেই, আমরা কিসের ওপর ট্রিটমেন্ট করব। তো এইভাবে চলছে। 2012 12ই ডিসেম্বর উনি মারা গেছিলেন। তো দিদি মারা যাওয়ার পর আমি ভীষণই ভেঙে পড়ি, কারণ দিদি আমার প্রাণের একটা অংশ ছিল বলতে পারো। ছোটোবেলার থেকে আমি আমার মার কাছে যতটা না আমি বড় হয়েছি, আমি দিদির কাছ থেকে বেশি আদর পেয়েছি, যত্ন পেয়েছি এবং খুবই ভালোবেসেছি আমি দিদিকে। তো দিদি মারা যাওয়ার পর যখন তার কাজ হলো, মানে শ্রাদ্ধ শ্রাদ্ধের শান্তির কাজ। শান্তির কাজ হলো, শ্রাদ্ধ শান্তির কাজ কমপ্লিট করার 2 দিন পরের ঘটনা। আমি রাত্রেবেলা এক মানে আমি ঘুমোলে পরে আমি ভীষণই আর মানে আমাকে যদি কেউ ওখান থেকে তুলে নিয়ে যায় তাও আমি টের পাবো না। এতটাই আমি ডিপ ঘুমে মানে ঘুমাই। এতই গভীর ঘুম তোমার? গভীর ঘুম আমার। তো সেদিন রাত্রেবেলা আমি ঘুমিয়েছি। হঠাৎ আমি যে ঘরে ঘুমোতাম আমার সাথে মানে আমার ঠাকুমা বা দিদি আমার সাথেই শুতো। তো পরবর্তীকালে আমি ওই ঘরে একা শুতাম। এবার আমার ঠাকুমা যখন আমি দেখতে পাচ্ছি, আমি যখন শুয়ে আছি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি, তখন রাত্রি প্রায় 2টো বাজে, প্রায় 1:30-2টো মধ্যরাত্রি। মধ্যরাত। আমি দেখছি আমার ঘরে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার ঘরে একটা মহিলা সাদা শাড়ি পরা, ঘোমটা দেওয়া এবং একটু লম্বাটে করে ফর্সা, কিন্তু তার আমি মুখ দেখতে পাচ্ছি না ঘোমটা দেওয়ার জন্য। সে শুধু তার বডি চেহারাটা দেখতে পাচ্ছ? চেহারাটা দেখতে অবয়বটা তুমি পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু মুখ দেখতে পাচ্ছি না। তিনি আমার ঘরে এসেছেন। তিনি এসে আমি শুয়ে আছি দেখে উনি আমার মাথারও পাশে দাঁড়িয়ে আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল, ও একটা প্লাস্টিকের মধ্যে তার যাবতীয় জিনিস, যেমন আমার ঠাকুমার নস্যি মাজতেন, দাঁতের নস্যি মাজতেন। তো ওই নস্যির কৌটো, তার গলার একটা চেন, তার পাউডারের কৌটো, তার চিরুনি সব ওই প্লাস্টিকটার মধ্যে রাখতো।
যাতে উনি রাত্রেবেলা মানে বা সে যখন যখন জীবিত সুবিধা ছিলেন। হয়, যে যখন জীবিত ছিলেন, মানে যখন ওনার সুবিধা হয় তখন উনি ওটাকে নিতে পারেন যখন খুশি। তো হঠাৎ দেখছি আমার ঠিক বাঁদিকে, যেদিকে আমার দিদি ঘুমোতো, ঠিক বাঁদিকে ওই মহিলাটি তার হাত দিয়ে সেই প্লাস্টিকটা খোঁজার চেষ্টা করছে এবং প্লাস্টিকটা পেয়েছে। পেয়ে মানে প্লাস্টিকটা উনি প্লাস্টিকের মধ্যে কিছু একটা খুঁজছে, যেটা পাচ্ছে না। যেটা খুঁজে পাচ্ছে না। খচখচ 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 করে আওয়াজ হচ্ছে। আমি তো আমি বলছি কে? কিন্তু আমার আমার মনে হচ্ছে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম, আ সেহেতু আমি বুঝতে পারছিলাম, মানে আমার কথাটা জোরে আসছিল না। মুখ থেকে কথাটা জোর বেরোচ্ছিল না। কিন্তু আমি এটা রীতিমতো শুনতে পাচ্ছি যে উনি খচখচ খচখচ করছে এবং আমি ওনাকে বলছি, "কে, কে, কে, কে?" কিন্তু আমার মুখ থেকে সাউন্ডটা একদমই আস্তে বেরোচ্ছিল। যার জন্য আমি কিছু করতে পারছিলাম না। কিছুক্ষণ পরে যখন আমার আওয়াজটা মানে উনি শুনতে পাচ্ছেন না এবং আমি যখন দাপড়াচ্ছি কথা বলার জন্য যে, "কে আপনি বা কে তুমি এখানে দাঁড়িয়ে আছো?" সেটা যখন উনি বুঝতে পারলেন, উনি কী করলেন, দেখলো প্লাস্টিকটা খুঁজে যখন কিছু পেল না, তখন সেই সময় তো শীতকাল ছিল। তো আমার কম্বলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল উনি। হাতটা ঢুকিয়ে দিয়ে আমার মানে গলার ঠিক কণ্ঠের নিচে, যেখানে আমাদের দেখবে এই বুকের যে দুটো হাড়ের মাঝখানে একটা ডাউন মতো, নিচু হ্যাঁ, মতো একটা জায়গা, কণ্ঠনালী যেটাকে বলে। কণ্ঠনালী, ঠিক তার এই জায়গাটাতে একটা একটা কি মানে খোঁচা দিয়ে, আঙুল দিয়ে একটা খোঁচা দিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। এবং আমিও তখন, যখনই আমার মানে হাতটা দিয়ে খোঁচা দিচ্ছেন বুকের মধ্যে, তখন আমি মা, মা করে চিৎকার করছি এবং মা যখন আমি তুমি চিৎকার ঘুমের করছি, চোখে ঘুমের চিল্লাচ্ছ। চোখে চিৎকার করছি। আ মা, মা করে চিৎকার করার পরে উনি আ ফট করে দেখলাম আর আওয়াজ পাচ্ছি না, উনি বেরিয়ে চলে গেলেন এবং আমার ঘরে যে লাইটটা জ্বলে উঠেছিল, সেই লাইটটা আর দেখতে পাচ্ছি না। হঠাৎ অন্ধকার হয়ে গেল। তো আমি উম তখন আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি এপাশ-ওপাশ তাকিয়ে দেখলাম যে আমার পাশে কেউ আছে কিনা? আমার ঘরে কেউ আছে কিনা এবং আমার ঘরে লাইট জ্বলছে কিনা? কিন্তু দেখলাম যে না, আমার ঘর অন্ধকার, আমি ঘুমিয়ে আছি এবং আমি ওই গরমের মধ্যে ঘামাচ্ছি কম্বলের তলায়। তখন আমি খেয়াল করিনি। পরবর্তীকালে সকালবেলা যখন আমি ঘুম থেকে আবার উঠি, আ ঘুম থেকে উঠে যখন আমি ফ্রেশ হতে গেলাম, আ বাথরুমে গিয়ে দেখছি আমার গলার যেখানে কালকে ওই মহিলাটি রাত্রেবেলা যেখানে টাচ করেছিল, সেই জায়গায় এটা একটা আঙুলের স্পট। মানে গলার ওখানে। কণ্ঠনালীর নিচে, যেখানে ডাউন জায়গাটাতে দেখছি একটা লাল রঙের একটা আঙুলের স্পট। আমি দেখে কিছু বলিনি। আমি মাকে বলিনি, কারণ হচ্ছে মা চিন্তা করবে। তো যেহেতু আমার বাবা নেই, তাই মাই তো সবকিছু। তাই মাকে, যেহেতু আমার মার হার্টের পেশেন্ট, তাই মাকে সব কথা আমরা বলি না। তো মাকে বলিনি কথাটা। আমি চেপে গিয়েছিলাম। তো যেহেতু তখন শীতকাল, দুপুরবেলা আমাদের একতলার একটা দিদা ভাড়া থাকতো। সেই দিদাটা তোমাদের বাড়িতেই ভাড়া থাকতো? আমাদের দিদা ভাড়া থাকতো। তো ওই ভাড়াটে দিদাটা আমাদের ছাদের ওপরে রোদ পোহাতে গেছিল এবং তখন আমার মাও তার সাথে গিয়ে গল্প করছিল, রোদ পোহাচ্ছিল ছাদে উঠে। তো দিদা যখন কথা বলছিল, আমি একটা কেন জানি না আমার মনে হলো যে না, এই কথাটা আমি হয়তো বলাটা শেয়ার করা উচিত। দরকার। কেননা আমি যদি চেপে যাই, আর যেহেতু আমার মাকে একা বললে মা হয়তো ভয় পাবে। কিন্তু আমি যদি কারো বয়স্ক মানুষের সামনে যদি কথাটা বলি, হয়তো তিনি কোনো সলিউশন দিতে পারবেন। হ্যাঁ, সলিউশনের তো প্রয়োজনও আছে। তো আমি তখন মা আর ওই দিদার কাছে গেলাম। গিয়ে আমি কথাটা বললাম যে, এই ঘটনা কালকে রাত্রেবেলা এই ঘটেছে আমার সাথে। সব কথা শুনে দিদা আমাকে একটা কথাই বলল যে, "তুই তোর ঠাকুমা মারা যাওয়ার সময় তোর ঠাকুমা যা, যা জিনিস ব্যবহার করত, তুই কি সব দিয়েছিস?" তো আমি তখন বললাম যে, সবই তো দিয়েছি, কিন্তু ঠাকুমার স্মৃতি হিসাবে আমি দিদির চশমাটা রেখে দিয়েছি। যাতে এটা আমার কাছে একটা স্মৃতি থাকুক। দিদা শুনে বলল যে, "দেখ, মানুষটি মরে গেছে। যখন উনি বেঁচে ছিলেন তখন তোমার
আপনজন, তোমার প্রিয় মানুষ, কিন্তু তিনি যখন আর সশরীরে এই জগতে নেই, তখন তিনি কিন্তু তোমার আর কোনো শুভাকাঙ্ক্ষী সে বা তোমার ভালো আপন আপন নয়, সে নয়। তোমার শত্রু বা পর। তখন আমাকে কি বলল, আমাকে বলল, তুই এক্ষুনি যা, যে যেহেতু গঙ্গায় তুই দিতে পারিসনি, কিন্তু আমাদের তোদের এখানে যে পুকুরটা আছে, ওই পুকুরে গিয়ে চশমাটা দিয়ে আয়, বা আর যদি কোনো জিনিসপত্র রেখে থাকি স্মৃতি হিসাবে, সেইগুলো তুই দিয়ে আয়। তো তারপরে আমি কি করলাম, আমি সঙ্গে সঙ্গে জিনিসটা নিয়ে, যা যা প্লাস্টিকটা ধরে, আমি পুরো পুকুরে গেলাম। গিয়ে গঙ্গা মাকে প্রণাম করে আমি বললাম যে আমার মানে দিদিকে বললাম তুমি যে তোমার তুমি, ঠাকুমাকে যেহেতু দিদি বলতে, দিদি বলতাম, তো বললাম যে দিদি, জিনিসটা আমি রেখে দিয়েছিলাম, এটা যদি তোমার দরকার থাকে তুমি নিয়ে নাও, তোমার এর মধ্যে যাবতীয় জিনিস সব রয়েছে, বলে আমি পুকুরে দিয়ে আসলাম। তারপর থেকে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, সেই পর থেকে আমি কিন্তু সেরকম অর্থে আমার ঠাকুমা বা দিদিকে আমি কিন্তু আর স্বপ্নে তেমন দেখিনি। আজ অব্দি আর দেখোনি, হয়তো দেখেছি টুকটাক, কিন্তু সেই হিসাবে যে একটা দিদির বা প্রতি তোমাকে যে যে আমার হত্যা যে করতে একটা আসা। হত্যা করা না, মানে ধরো একটা যে টান বা ফিলিংসটা যেটা আমার ছিল, সেই রকমভাবে যে একটা মানুষকে ভীষণ মন দিয়ে ভালোবাসলে যে তাকে নিয়ে বারবার যে দেখা বা তাকে ভাবা, সেটা কিন্তু আমার মধ্যে আর আসেনি কখনো। তো মানে ওখানেই শেষ। হ্যাঁ, ওটা আমার কাছে একটা বিশাল বড় ইনসিডেন্ট। অংশুমানের গল্পটা বেশ আমাদের সবার ভালো লাগবে আশা করি। আমার তো খুবই ভালো লাগলো, আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এরকম গল্প থাকে আমাদের কমেন্টে বা আমাদের যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ পেজ আছে আপনারা ওখানেও দিতে পারেন। নমস্কার।